প্রথম দিন প্রচারে নেমেই 25,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কর্মী সভায় 60,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সমীকরণটা কোথায় দাঁড়িয়ে? ভবানীপুরে ফুটবে কোন ফুল? জোড়া ফুল নাকি পদ্ম? নাকি সবাইকে টপকে দিয়ে আবার মাথাচাড়া দেবে বামেরা? চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। 21-এর বিধানসভা নির্বাচনে ভর কেন্দ্র ছিল নন্দীগ্রাম। 26-এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক ভর কেন্দ্র ভবানীপুর। লড়াই শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মেগা ডুয়েলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কত ভোটে জেতাতে হবে সেই টার্গেট এবার বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের স্পষ্ট বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কমপক্ষে 60,000 ভোটে জেতাতে হবে দলের সুপ্রিমোকে। আত্মতুষ্টিতে ভুগলে হবে না, এমনটাই তৃণমূলের নেতা কর্মীদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে 26-এর নির্বাচনে ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। 21-এর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তাদের মেগা লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে 1956 ভোটে জিতেছিলেন শুভেন্দু। তবে ভবানীপুর মমতার গড় হিসাবে পরিচিত। 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন তিনি। 21-এর বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে পরাজয়ের পর ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী হন। 21-এর সেই উপনির্বাচনে 58,500-এর বেশি ভোটে জেতেন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে 28,000 ভোটে জয়ী হন শোভনদেব চট্টোপাধ্যায়। তারপর উপনির্বাচনে 28,000-এর ব্যবধান বাড়িয়ে 58,500-এ নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই জয়ের ব্যবধানই এদিন বাড়ানোর বার্তা দিয়ে অভিষেক বলেন, ভবানীপুরে আমাদের 231টা বুথে লিড ছিল, এবার তাকে ছাপিয়ে যেতে হবে। এই লড়াইয়ে কেউ যেন আত্মতুষ্টিতে না ভোগেন। নিজেদের জায়গায় অন্তত 5টা করে ভোট বাড়াতে হবে। এই কেন্দ্রে তৃণমূলকে শুধু জেতালে হবে না, জয়ের মার্জিন 60,000-এর বেশি করতে হবে। কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে। তৃণমূল সূত্রে খবর, নির্বাচনী প্রচারে তৃণমূল জোর দিচ্ছে দিদির 10 প্রতিজ্ঞা, পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাইফস্টাইলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রার তুলনা টেনে মানুষকে বোঝাতে হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। ভবানীপুরের এই যে রাজনৈতিক উত্তাপ, তা নিয়ে কি মনে করছেন সাধারণ মানুষ? ভবানীপুরে শেষ হাসি কে হাসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? চলুন শুনে নিই তারা কি মনে করেন। অনেক কিছুই বললে তো হলো না, দেখে নেবেন রেজাল্ট বেরোলে। ব্যবধান ঠিক বলা যাচ্ছে না, হয়তো ব্যবধান একটু কমতে পারে, কিন্তু জিতবে উনি। কাজ তো করেননি, কেউ কাজ করবে না, রাজনীতি জিনিসটা এরকম, ঠিক আছে? কেউ কাজ করবে না, সবাই নিজের আখের গোজাবে, নিজেদের লোকদের দেখবে, ব্যাস এইটাই। এখন অবধি তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। মমতাই আসবে আমার মনে হচ্ছে। তাই তো হচ্ছে, বছর ধরে তো তাই হচ্ছে। কোনো তো যতবারই মনে হচ্ছে যে হয়তো সরকার বদলাবে, তা তো হচ্ছে না। সেইভাবেই আর কোনো ব্যাপার না, দেখা যাক, লেটস সি। বলা মুশকিল, খুব বলা মুশকিল, বোঝা যাচ্ছে না, এবার বোঝা যাচ্ছে না। 50-50 না আর কি আছে, এরকম অনেক মুখ্যমন্ত্রী অনেক হেরেছে, এরকম না আর কি আছে, যেই হোক অনেকেই হেরেছে এরকম, অর্থাৎ বোঝা মুশকিল। এবার যেভাবে যা চলছে বোঝা মুশকিল। শুভেন্দু যে আছে, বেশিরভাগ যাতে হরিশ মুখার্জি রোডে আপনার বিজেপি লিড করে আছে, বিজেপিকে দাঁড়াতে দেয়নি, ঘুরতে দেয়নি, বিজেপিকে উঠতে দেয়নি। নাহলে বিজেপি ওই জায়গায় যেটা ঘাম, হরিশ মুখার্জি রোডে যেটা গেম বিজেপি। এখন 26-এ শুভেন্দু কি মমতা এখন বোঝা বিশাল দায়। ওটা তো নিজস্ব বাড়ি নয় বাবা, ওর নিজস্ব বাড়ি নয়, ওটা ভাড়া বাড়ি। আমি যেটা বলছি ওটা ভাড়া বাড়ি, ওর নিজস্ব বাড়ি নয়। নিজস্ব বাড়িটা ওটা নয়, ওটা ভাড়া বাড়ি। ওটা গঙ্গার পাড়ে পোর্টের জায়গা, পোর্ট কমিশনের জায়গা, ওটা ভাড়া বাড়ি। এখন বাসিন্দার হয়েছে, এখন সব কিছু হয়েছে, এখন আর কি বলবো বাবা, সবে ওনারই ইচ্ছা। এখন আগে বাবা বলতো লাল বাবা, চল বাবা কেশপুরে, চল বাবা টমকাইতলা, চল বাবা ওইখানে, চল বাবা সেইখানে। এখন বলে বাবা
তোমাকে নাম জানিয়ে তোমাকে চিঠি লিখে তোমাকে মমতা ব্যানার্জির কাছে যেতে হবে। আমি যাই না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমরা নজর রাখব ভবানীপুরের দিকে, কারণ ভবানীপুরের ভবিষ্যৎ নিয়ে এখন জোর চর্চা রাজ্য রাজনীতিতে। কারণ 2021 বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম, আর 26-এর বিধানসভা নির্বাচনের ভরকেন্দ্র ভবানীপুর। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে স্বয়ং প্রার্থী, আর তার বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী প্রথম দিন প্রচারে নেমেই হুঁশিয়ারি দিয়েছেন যে 25,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে 60,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে জয়ী হবেন। এর মাঝখানে মিম এবং হুমায়ুন কবিরের দল জোটবদ্ধভাবে প্রার্থী দিয়েছে ভবানীপুরে। সমীকরণ কি বদলাবে? সব মিলিয়ে ঠিক ভবানীপুরের সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয় উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত। ভবানীপুর 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে একটা আলোচনার বিষয় সবচেয়ে বেশি উঠছে, এটা যে ভবানীপুরের ভবিষ্যৎ কী, কার দখলে ভবানীপুর, জোড়াফুল নাকি পদ্ম? কি মনে হচ্ছে সমীকরণটা কোথায় দাঁড়িয়ে? এর মধ্যে আবার হুমায়ুন কবির মিমের সঙ্গে জোট করে প্রার্থী দিয়েছে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি জেতেন তো জিতবেন 2-3 হাজার ভোটে, আর শুভেন্দু অধিকারী যদি জেতেন তো জিতবেন ওই 18-20 হাজার ভোটে। ভবানীপুর দিদির পক্ষে নিরাপদ নয়। উনি বাই ইলেকশনে 58,000 ভোটে জিতেছিলেন। এখন SIR এর পরে তো 47 লক্ষ নাম বাদ গেছে। এখন দাঁড়িয়েছে ভোটার সংখ্যা 1,59,000। 14,000 অ্যাডজুডিকেশন পর্বে আছে। ভবানীপুরে 8টা ওয়ার্ডের মধ্যে 5টায় বিজেপি লোকসভায় এগিয়েছিল, 3টেতে তৃণমূল। তার মধ্যে কাজরি বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে 234 ভোটে তৃণমূল এগিয়েছিল। মুসলিম অধ্যুষিত যে দুটো ওয়ার্ড, যার মধ্যে একটা ফিরহাদ হাকিমের, সেখানে তৃণমূল ভালোভাবে এগিয়েছিল, কিন্তু ওই ওয়ার্ডগুলো থেকে প্রচুর নাম বাদ গেছে। এবং ভবানীপুরে মিশ্র জনবসতি, হিন্দু আছে, এই হিন্দু বাঙালি আছে, গুজরাটি আছে, মারওয়াড়ি আছে, সর্দারজি আছে, মুসলমানরা আছে, ওড়িয়া সম্প্রদায়ের মানুষ আছে। তা এবার ভবানীপুরের লড়াইটা খুব উত্তেজনাপূর্ণ এবং টানটান হবে। দিদিমণি ভয় পেয়েছেন, তার প্রমাণ কিছুদিন আগে বললেন 1 ভোট হলেও জিতব। আবার 22শে মার্চ কর্মী সভায় বলেছেন ওনার মা ওনাকে ভবানীপুর ছাড়তে বারণ করেছিল বলে উনি ছাড়েননি। ঠিকই তো, ভবানীপুরের ওনার জন্ম, ওনার বেড়ে ওঠা, এখানকার অলিগলি উনি চেনেন, বাড়ির কড়িবর্গা চেনেন, তাহলে এত আতঙ্কিত হচ্ছেন কেন? 1 ভোট হলেও জিতবো বলছেন। আসলে শুভেন্দু অধিকারী খুব কৌশলে ভবানীপুরে দাঁড়িয়েছেন। এখানে শুভেন্দুর হারার কিছু নেই। ও নন্দীগ্রামে জিতবে, তবে কোনো লড়াই সহজ নয়, শুভেন্দু সহজভাবে নেবেও না। ভবানীপুরে ও যে চ্যালেঞ্জটা ছুড়েছে দিদিমণিকে নিজের কেন্দ্রে আটকে রাখার, এবং ভবানীপুরের ভোটারদের কতটা সহানুভূতি আর ঘরের মেয়ের প্রতি আছে সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন। সেই গৌতম দেব কোনকালে বলেছিলেন ভবানীপুর এরিয়া 34টা প্লটের মালিক জনৈক ব্যানার্জি পরিবার। শোনা যায় তো ওখানে কোনো বাড়ি করতে গেলে, বাড়ি ভাড়া দিতে গেলে সব কিছুই ওই প্রভাবশালী ব্যানার্জি পরিবারের অনুমতি নিতে হয়। মানুষ এগুলো ভালোভাবে লেখে না। কাউন্সিলররা ফুলে পেঁপে ঢোল হয়ে উঠেছে। দিদিমণি বলছেন আমি সব জানি। এটা জানেন তো ব্যবস্থা নেননি কেন? উনি এগুলো হচ্ছে লোককে বোকা বানান। উনি নীরব থেকে ওদেরকে প্রশ্রয় দেন, আর মাঝে মধ্যে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য বলেন আমি সব জানি, আমি সব নজর রাখছি। উনি প্রশ্রয় দেন, পরোক্ষে প্রশ্রয় দেন, চুপ করে থেকে প্রশ্রয় দেন। এই প্রশ্রয়ের ফলেই এদের বারবারান্ত হয়েছে। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কঠিন পরীক্ষা। কোনো কেকওয়াক ফেকওয়াক হবে না ওখানে। শুভেন্দু কিন্তু প্রচণ্ড বেগ দেবে, সেটা দিদিমণি জানেন। আর অভিষেকের এইসব লম্বা চওড়া কথার কোনো বাস্তব নেই। ও তো কোনোদিন মাঠে নেমে রাজনীতি করেনি। ঠান্ডা ঘরে বসে থাকে, আইপ্যাকের সাহায্যে রাজনীতি করে। প্রচুর পয়সা আছে, আর সেটাকে মূলধন করে এলাকায় ওর কথার খুব একটা গুরুত্ব নেই। 6,000 ভোটে যদি দিদিমণি জেতেন সেটাই বড় কথা, 60,000 তো পরের কথা। 6,000 ভোটে জেতা মানে দিদিমণির পরাজয়। শোভনদেব চট্টোপাধ্যায় কোনো 28,000 ভোটে জিতেছিলেন, ওই ভোটের মার্জিনও দিদিমণি পাবেন না জিতলে পরে। শুভেন্দু যদি জেতেন 18 থেকে 20 হাজারে,
আর যদি মমতা যেতেন 5 থেকে 6,000, এর বাইরে অন্যথা হওয়ার সম্ভাবনা খুব কম। ভবানীপুরের মানুষ তার ঘরের মেয়েকে প্রতিবার দুহাত তুলে আশীর্বাদ করবেন, এটা ভাবার কোনো কারণ নেই। তারাও জানেন যে বিগত 15 বছর ধরে এই সরকারের আমলে কি হয়েছে। তার একটা স্পষ্ট প্রতিফলন হবে জনাদেশে। তাই বলে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী হেরে যাবে উনি বলছেন? তো নন্দীগ্রামেও হেরেছেন। যাদবপুরে যদি বুদ্ধদেব ভট্টাচার্য হারতে পারেন 2011, কেউ ভাবেনি, তো 26-এ অঘটন ভবানীপুরেও করতে পারে। মানুষ যদি মনে করে এই সরকারকে বিসর্জন দেবে, অনেক রথী মহারথে শুয়ে পড়বে। বেশ, ভবানীপুর নিয়ে যেহেতু কথা হচ্ছে আমাদের, ভবানীপুরে মিম এবং হুমায়ুন কবিরের দল প্রার্থী দিয়েছে, কনফার্ম নিশ্চিত দিয়েছে প্রার্থী। এর কি কোনো সমীকরণ বদলাতে পারবে? মুসলমান অধ্যুষিত দুটো ওয়ার্ডে কিছু ভোট হয়তো কাটতে পারে, 500,000 ভোট কাটলেও তো দিদিমণির লস। এতটাই নেক টু নেক ফাইট হবে, 500,000 ভোট কাটাও দিদিমণির লস। বেশ, এবারে আমরা একটু নন্দীগ্রাম নজর রাখি। অনেকে বলছেন যে কার্যত পবিত্র করকে প্রার্থী করে তৃণমূল শুভেন্দু অধিকারীর পরাজয় নিশ্চিত করে দিয়েছে, কারণ উনি হচ্ছেন ভোট ম্যানেজার ছিলেন। সত্যি কি তাই হবে? শুভেন্দু অত বোকা নয়। হ্যাঁ, শুভেন্দু তার প্রার্থী সম্পর্কে কোনো রকম নেতিবাচক মন্তব্য করেন। কারোর ইচ্ছে হয়েছে, উনি দাঁড়িয়েছেন তৃণমূলের। আর শুভেন্দু যেভাবে নন্দীগ্রামের সঙ্গে জড়িয়ে, শুভেন্দু অনেকটাই নিশ্চিত ওখানে। বহিরাগত প্রার্থীর থেকে ভূমিপুত্র প্রার্থী ভালো, অন্তত শুভেন্দুকে একটু লড়াই দিতে পারবেন। শুভেন্দু বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক, কোনো প্রার্থীকেও হালকাভাবে নেয় না। ভেবে দেখার কোনো কারণ নেই শুভেন্দু নন্দীগ্রামকে একদম ছেড়ে রেখে ভবানীপুরে কনসেন্ট্রেট করবে। ও দুটোতেই ইকুয়ালি কনসেন্ট্রেট করবে। নন্দীগ্রামে ওর মেশিনারি আছে, এবং যে প্রার্থী তৃণমূলের দাঁড়িয়েছেন তিনি কতদিন এই লড়াইটা দিতে পারবেন, কারণ ওখানে শুভেন্দুর প্রভাব তো আছে। এমনও তো হতে পারে বলতে পারেন দাদা ভুল হয়ে গেছে তৃণমূল করে, কিছুই তো অসম্ভব নয়। সবকিছুই হতে পারে। শুভেন্দু অ্যাডভান্টেজ আছে, আমি তাও বললাম না, নির্বাচনে জয় পরাজয় হতেই পারে। কোনো অখ্যাত প্রার্থীর কাছে কোনো হেভিওয়েট হেরেছেন এরকম দৃষ্টান্ত বুড়ি বুড়ি আছে। কোনো প্রার্থীর উচিত নয় তার প্রতিদ্বন্দ্বীকে হালকাভাবে নেওয়া, তুচ্ছতাচ্ছিল্য করা। শুভেন্দুবাবু পোড় খাওয়া রাজনীতিক, এই ভুল তিনি করবেন না। বেশ, যখন আরজি করের ঘটনা, আমি তিলোত্তমার ঘটনা বলছি না, সম্প্রতি যে আরজি করের ঘটনা যখন রাজ্যবাসীকে ফের অস্বস্তিতে ফেলছে, সমালোচনার মুখে ফেলছে, ঠিক তখনই তৃণমূল সরকার তার ইস্তেহারে বলছে 2 হারে চিকিৎসা হবে। ও সেবাশ্রয়ের নকল করেছে। ক্ষমতায় আসুক না, এবার লড়াই সহজ হবে না। হতেও পারে বাংলায় পালা বদল হলো, তৃণমূল অ্যাকশন নিচে নেমে গেল। একদম জিতলে পরেও কান ঘেঁষে 150-51টার বেশি আসন তৃণমূল পাবে না, কোনো মতেই পাবে না। তখন সেই সরকার ধরে রাখতে পারবে কিনা তৃণমূলের সমস্যা আছে। এখন ওইসব নিয়ে আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই। বেশ, দিলীপ ঘোষ আবার স্বমহিমায়, তিনি পুলিশকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন। এটা কি নির্বাচনে প্রভাব ফেলতে পারে? না, দিলীপদা ছন্দে ফিরেছেন, প্রার্থী হয়েছেন, মেন স্ট্রিমে ফিরেছেন। উনি জিতবেন খড়গপুরে, শুভকামনা রইল। দিলীপদা টাকাবোকো নেতা। মাঝে প্রত্যেক মানুষের হয়, লোকসভা নির্বাচনে নিজের পছন্দের আসন না পেয়ে ওনার খুব বিক্ষোভ হয়েছিল, সেগুলো সব মিটে গেছে, আগামী দিনে আরও মিটে যাবে। দিলীপ ঘোষ বিজেপির সম্পদ, সেটা বিজেপির নেতারাও জানেন। আর দিলীপ বাবু ওই যেমন জল ছাড়া মাছ থাকতে পারে না, দিলীপ বাবু বিজেপি ছাড়া থাকতে পারবেন না। ঠিক জায়গাতেই এসছেন, এবং আশা করি খড়গপুরে তিনি জিতবেন। বেশ, সুকান্ত মজুমদার এই যে নির্বাচনে আবহাওয়া একটা কথা তিনি বললেন, যেটা খুব বিপজ্জনক, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি পুলিশকে কাজে লাগিয়ে বিজেপি নেতা এবং প্রার্থীদের নজরদারি চালাচ্ছে। এটা হতে পারে, অতীতে তো এই ধরনের অভিযোগ উঠেছে। তবে এবার দিদিমণির প্রশাসন নির্বাচনের কাজে করে অংশ নিতে পারবেন না। কমিশন খুব তৎপর, জাগ্রত আছে। এরকম অভিযোগ, তার সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে। সুকান্তবাবুর উচিত যে এগুলো সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, ঠিক আছে, সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ কমিশনের কাছে যাওয়া, তাহলেই সুরাহা হতে পারে। নির্বাচন কমিশন এই যে পালাবদলগুলো করছে, প্রশাসনের পুলিশের রদবদল করছে, এটা স্বাভাবিক, কিন্তু
তৃণমূল কংগ্রেস কেন এত আতঙ্কিত হচ্ছে? ওনারা বলছেন যে সীমান্ত থেকে টাকা অস্ত্র আসার জন্য এই বদলগুলো হচ্ছে, কেন তো আতঙ্কিত হচ্ছে তৃণমূল? এসব তো বলবেই, কারণ ওই রাজীবা সিনহার মতো অনুপ্রাণিত ভদ্রলোকদের তৃণমূল চায় সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষে বসুক, তাদের মতো তারা ভোটটা করবে যেমন পঞ্চায়েত হয়। এবার সেটা হচ্ছে না। অবজারভার এসছেন পুলিশের, আইএস আইপিএসদের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মুখ্য সচিবকেও রেয়াত করা হয়নি। তৃণমূল বুঝতে পারছে যে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ নেই। পুলিশ যদি সরে যায় তৃণমূল দলটাই থাকবে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আতঙ্কিত হবেনি। পুলিশ যদি একবার ঘুরে যায় বা নিরপেক্ষ হয়ে যায় তাহলেই তৃণমূলের মুশকিল। উনি তো এই সিভিকের ভাতা ভাড়ান, উনি সব অনুপ্রাণিত লোকজনদের বিভিন্ন পদে বসান। যাদের যে সমস্ত আইপিএস অফিসারদের কমিশন সরিয়ে দিয়েছিল তিনি তাদের আইবিকে নিয়ে রাখছেন আর সিআইডিতে নিয়ে রাখছেন। তা আইবিতে কেন? তাই কমিশন পত্রপাত রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছে। কারণ এখানে ভোট নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ করতে হলে অনুপ্রাণিত প্রশাসনকে সামনে রেখে হবে না। এই খোলনলচে বদল দরকার ছিল, এবং যারা যারা দায়িত্বে এসছেন তারা এ রাজ্যেরই অফিসার। দিদিমণি তো সেনকে বললেন যাদেরকেই দায়িত্ব আনা হোক না কেন তারা বাংলার মানুষের স্বার্থে কাজ করবে, তাহলে এই কথা বলার কোনো মানে নেই। তারই অফিসার দায়িত্বে এসেছেন, তারা এতটা অনুপ্রাণিত নয়। এর থেকে প্রমাণিত হয় দিদিমণি দলদাস অফিসারদের বেশি পছন্দ করেন। যারা দলদাস হতে পারেননি সেভাবে, তার নিজের রাজ্যে অফিসার, তাদেরকে তিনি বিশ্বাস করেন। এই বার্তা থেকে এটা স্পষ্ট। একজন বাইরের রাজ্যের অফিসারকে কোনো গুরুত্বপূর্ণ পদে বসানো হয়নি। অবজারভাররা তো ইলেকশনের জন্য এসছে, তারা তো এসপি হয়নি, ডিএমও হয়নি, কমিশনারও হয়নি, সবই তো এই রাজ্যের আধিকারিকরা হয়েছে। তাহলে দিদিমণির এত আতঙ্কের কি আছে? বেশ, 2021-এ অনেকে বলেন যে বামের ভোট রামে গিয়েছে, এবং সমীক্ষাও তাই বলছে। আজকে দেখলাম সোমবার যাদবপুরে বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি তিনি প্রচারে বেরিয়েছিলেন। সিপিএম এর পার্টি অফিসে সরাসরি পৌঁছে গেলেন এবং যারা দলের যারা কর্মী বসেছিলেন তাদেরকে অনুরোধ করলেন যে আমি দিদি হিসাবে বলছি, বাংলাকে বাঁচান, দেখুন তৃণমূলকে হটাতে গেলে বিজেপিই পারবে। এই যে ছবিটা, মানে সিপিএম এর হিন্দু ভোট আর সিপিএম এ থাকবে না, ওরা বিজেপিতে চলে যাবে। আর মুসলমান ভোট কিছুটা তৃণমূলে, কিছুটা নিজেরা পাবে। সিপিএম খাতা খুললে মুর্শিদাবাদ, মালদা এক একটা আসন পেতে পারে। দক্ষিণবঙ্গে সিপিএম এর কিছু হবে না, বরঞ্চ সিপিএম এর লক্ষ্যটাই হচ্ছে তৃণমূল বিরোধী ভোটটা কেটে তৃণমূলকে ক্ষমতায় রাখা। ওদের তৃণমূল বিরোধিতা কিন্তু খুব লোক দেখানো, ওরা কিন্তু সিপিএমূল। এই যে খুব সেটিং এ গল্প করতো শুভেন্দু, যে ভবানীপুরে দাঁড়িয়েছে, আর সেটিং এর কথা ওদের মুখে শোনা যায় না। ওরা একটা মিথ্যার বেসাতি করে, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, চিৎকার করে, কিচ্ছু হবে না। পশ্চিমবঙ্গে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট কোনোদিন ফিরবে না। তার মানে কি যে বাম শক্তি এখান থেকে চলে যাবে না, অন্য ফর্মে আসবে। তৃণমূল যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিনকে তৃণমূল দলটা থাকবে না। 1 ঘন্টা লাগবে না, তৃণমূলের বিভিন্ন নেতা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। আর শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না। বিজেপি ক্ষমতায় আসলে অপোজিশন কে হবে? তৃণমূল তো নয়, তৃণমূল দলটাই থাকবে না। হয়তো অভিষেক একটা ছোটখাটো কটন নিয়ে দল করবে নাকি, বাকিটা কংগ্রেসে চলে যাবে। তখন সিপিএম কংগ্রেস এখানে প্রধান বিরোধী শক্তি হবে বাংলায়। বিজেপি ক্ষমতায় আসলে পরেই সিপিএম কংগ্রেসের লাভ, এটা ওরা বুঝতে পারছে না কেন আমি জানি না। তখন লড়াইটা হবে বিজেপি বনাম সিপিএম কংগ্রেস, তৃণমূল বলে তখন কিছু থাকবে না। তাহলে এই নির্বাচনে তৃণমূল বিরোধিতার নাম করে তৃণমূলের স্বার্থ রক্ষার কাজ যেটা বামপন্থীরা করছেন, সেটা আদতে তৃণমূলকে সমর্থন জোগানো। বাংলার মানুষ এটা বুঝছেন। আর এবার প্রবল মেরুকরণের আবহাওয়ায় ভোট হবে। সেই ভোটে হিন্দুদের একচেটিয়া পোলারাইজেশন হবে, শুধু সীমান্তবর্তী রাজ্যগুলো, জেলাগুলোতে নয়, সর্বত্র হবে। সেখানে তৃণমূলের অস্তিত্ব, এই সিপিএম এর অস্তিত্ব থাকবে না। একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে, যাদবপুর যেহেতু আলোচনা হচ্ছিল, যাদবপুরে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তৃতীয় হবেন, 21-এ দ্বিতীয় হয়েছিল, এবার তৃতীয় হবেন, এবার তৃতীয় হবেন। কিন্তু যাদবপুরের বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ বেশি থাকেন, তাই হয়তো মানে হেভিওয়েট প্রার্থী বিকাশবাবু বিকাশবাবু ভালো প্রার্থী, কোনো সমস্যা নেই। বিকাশদা মানুষের খুব ভালো, উনি বামপন্থী দাঁড়িয়েছেন,
দাঁড়িয়েছেন, দাঁড়ালে পরেই ভোট পাবেন তার কোনো মানে নেই। কারণ বাংলার মানুষ জানেন, যারা তৃণমূল বিরোধী, যারা পরিবর্তন চান, সিপিএমকে ভোট দেওয়ার অর্থ হলো ভোটটাকে নষ্ট করা। এই বিকাশবাবু যে গরুর মাংস খাওয়াটার যে বিষয়টা, ওটা কি যে ভোটে প্রভাব পড়তে পারে যাদবপুরে? ও সব ঠিক আছে, উনি ব্যক্তিগতভাবে খেয়েছেন, না খেলেই ভালো হতো, ওইভাবে বাড়িতে খান না, কোনো অসুবিধা নেই। তো দিলীপদা বলেছে আমরা সব খাবো, মাছ, মাংস, রুই, কাতলা, কোনো অসুবিধা নেই, বাঙালির খাদ্যাভ্যাস কেউ পরিবর্তন করবে না। দিলীপবাবু তো বিজেপির নেতা, পরিষ্কার বলে দিয়েছেন আমাদের খাদ্যাভ্যাস আমাদের মত, উত্তর পশ্চিম মানুষের খাদ্যাভ্যাস উত্তর পশ্চিম মত, কারুর সঙ্গে কারুর মিলিয়ে কোনো লাভ নেই। বেশ, একটা ফিরাদ হাকিমের একটা বক্তব্য খুব মনে পড়ছে আমার। উনি পরশুদিন বলেছেন আর কি, যে ভবানীপুর নিজের মেয়েকে চায়, বাইরের কোনো ছেলেকে নয়। তো ববিতাকে তো বলতেই হবে, তো ববিতা দিদির একদম খাস বৃত্ত, তা কি বলবেন? আর দিদিমণি ববিতাকে রেসপেক্ট মানে পছন্দ করে না কি করে? রাজনীতি সব পছন্দ অপছন্দ নয়, ব্যবহার করে। মুসলিম মুখ হিসাবে ফিরাদ হাকিমকে তুলে ধরেন। ফিরাদ হাকিম বাংলার মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না, তিনি প্রথমত উর্দুভাষী মুসলমান। বাংলাভাষী মুসলমানদের মধ্যে ফিরাদ হাকিমের কোনো গ্রহণযোগ্যতাই নেই। তাই মালদা, বীরভূমে ফিরাদ হাকিম যান, এটা তৃণমূলের লোকজনই চায় না, তা বলতে হয় বলে বলেছেন। ওসবে কি আসে? সত্যি সত্যি একদম শেষ আপনার কাছে। 60 লাখের মধ্যে 28 লক্ষ মানে বাছাই হয়ে গেছে, তার মধ্যে 10 লক্ষ বাদ গেছে, তাহলে মানে এখনো 32 লক্ষ বাকি। কতটা আশঙ্কা করছে? না না, ও কি করে বলা যাবে? হোক 25 লাখের মতো বাদ যাবে সর্বমোট। 60-এর মধ্যে 25 বলছেন। হ্যাঁ, ওই 88 থেকে 90 লক্ষ নাম পুরো বাদ যাবে শেষ পর্যন্ত। যাদের নাম বাদ যাবে ট্রাইব্যুনালে অ্যাপিল করবে, ট্রাইব্যুনাল তো গঠিত হয়ে গেছে 19টা জেলার জন্য। কিন্তু এরা গ্যাসের দাম যেভাবে, মানুষই ভোটে প্রভাব পড়বে না বলছে। গ্যাসের দাম কেন বাড়ছে সেটা মানুষ বোঝেন, ওটার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। মানুষ অত নির্বোধ নয়, বোকাও নয়। এই গ্যাসের দাম বৃদ্ধির পিছনে দেশের অভ্যন্তরীণ কোনো কারণ নেই, সম্পূর্ণ মধ্য এশিয়ার সংকটের জন্য হয়েছে। তৃণমূল তো মাঠে নামছে গ্যাস নিয়ে। ওদের মাঠে নামলেও কিছু করতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভবানীপুরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়, জোড়াফুল নাকি পদ্মফুল ফোটে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে হুমায়ুন কবির যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগ দেবে, সেটা কিন্তু স্পষ্ট করে বললেন অর্কবাবু সরকার। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।